নমস্কার, বিকেল ৫টার আকাশবার্তায় আপনাদের স্বাগত। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। আদালতে ধমকে সক্রিয় কমিশন। করোনা সংক্রমণ এড়াতে ভোট গণনার দিন বিজয় মিছিল কিংবা জমায়েত নিষিদ্ধ। শংসাপত্র নেওয়ার সময় প্রার্থীর সঙ্গে দুজনের বেশি নয়, জানালো কমিশন। খোলা বাজারে ভ্যাকসিনের দাম কেন মাত্রা ছাড়া, কেন্দ্রে জবাব চাইল সুপ্রিম কোর্ট। কোভিড সংকটকে জাতীয় বিপর্যয়ের সঙ্গে তুলনা, ভ্যাকসিনের দাম নির্ধারণের ভিত্তি জানতে চাইল আদালত। ভ্যাকসিন দেওয়া নিয়ে সংঘর্ষ, তপ্ত টালিগঞ্জের পূর্ব পুটিয়ারি। টিকাকরণে প্রবল ভিড়, জায়গার অভাবে পুরসভার বহু ক্লিনিকে আরটিপিসিআর টেস্ট বন্ধ। করোনাকালে ঘোর সংকটে কলকাতা। মোটা অঙ্কের টাকা নিয়ে করোনার মৃতদেহ সৎকার মানা হচ্ছে না, সুরক্ষাবিধি। গুটি কয়েক বেসরকারি হাসপাতালের সঙ্গে একদল শ্মশান কর্মীর অসাধু চক্র তোলপাড়। বর্ধমান কুকর্মের পাণ্ডাদের গলধোলাই। দিন কয়েক পর দেশে সামান্য হলেও কমল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,২৩,০০০। মোদীর সঙ্গে ফোনে কথা মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের, দিলেন সাহায্যের প্রতিশ্রুতি। শেষ পর্যন্ত সম্বিত ফিরল আদালতের ধমকেই। ভোট গণনার পর রাজনৈতিক দলগুলোর বিজয় সমাবেশ নিষিদ্ধ করে দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে রিটার্নিং অফিসারের কাছ থেকে শংসাপত্র নেওয়ার সময় বিজয়ী প্রার্থীর সঙ্গে দুজনের বেশি থাকতে পারবেন না বলে কমিশন জানিয়ে দিয়েছে। করোনা পরিস্থিতিতে গাফিলতির অভিযোগে গতকালই কমিশনের কড়া সমালোচনা করেছিল মাদ্রাজ হাইকোর্ট। শেষ হয়েছে ভোটের প্রচার। ঘোরতর করোনা সংকটের মাঝেও সুরক্ষাবিধিকে ফুৎকারে উড়িয়ে মিটিং, মিছিল, জমায়েত কি হয়নি। কিন্তু এরপরেও যে কোনো প্রার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে কমিশন, তা বোধহয় কমিশনের ঘোর নিন্দুকও বলতে পারবেন না। কিন্তু সেই কমিশনকেই শেষ পর্যন্ত নড়ে চড়ে বসতে বাধ্য করালেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি, যিনি জন্মসূত্রে বাঙালি, সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। গতকাল একটি মামলার পর্যবেক্ষণে তিনি বলেন, করোনাকালে উপযুক্ত পদক্ষেপ না নেওয়ায় কমিশনের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত। হয় উপযুক্ত পদক্ষেপ নিন, নইলে কিন্তু ভোট গণনা স্থগিত করে দেব। ২৪ ঘন্টার মধ্যেই উদ্যোগ নিতে বাধ্য হলো নির্বাচন কমিশন। এদিন তারা যে দুটি বড় ঘোষণা করেছে তা এরকম: ২রা মে ভোট গণনার দিন বা তার পরবর্তীকালে বিজয় মিছিল কিংবা সমাবেশ করা যাবে না। চোখ রাখবো দ্বিতীয় ঘোষণার দিকে। রিটার্নিং অফিসারের কাছ থেকে শংসাপত্র নেওয়ার সময় বিজয়ী প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন সর্বাধিক দুজন, এর বেশি কাউকে গণনা কেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে না। রাজ্যে যখন ভোট শুরু হয় তখন করোনা আক্রান্তের সংখ্যা ছিল নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু এখন জল বইছে বিপদ সীমার উপর দিয়ে। অনেকেই বলছেন, ব্যবস্থা যখন নিতেই হলো তখন আগে থেকে তা কেন নিল না কমিশন? তবে কি আদালতের ধমক না খেলে সাবালক হওয়া যায় না? নির্বাচন কমিশনকে পড়তে হচ্ছে অস্বস্তিকর প্রশ্নের মুখে। আকাশ বার্তা। ভ্যাকসিনের দাম নির্ধারণের মাপকাঠি কি কেন্দ্রের কাছে, তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। খোলা বাজারে ভ্যাকসিনের দাম মাত্রা ছাড়া করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। কেন এই ঘটনা ঘটল, হলফনামা দিয়ে তা স্বাস্থ্যমন্ত্রকে জানাতে বলল দিল্লি হাইকোর্ট। এবার ভ্যাকসিনের দাম নিয়ে কেন্দ্রকে প্রশ্নের মুখে দাঁড় করালো আদালত। কেন খোলা বাজারে ভ্যাকসিনের মূল্য এতটা বেশি, তা নিয়ে কেন্দ্রকে হলফনামা দিতে বলল দিল্লি হাইকোর্ট। কোভিশিল্ডের দাম কেন ৬০০ টাকা আর কোভ্যাক্সিনের দাম কেন ১২০০ টাকা হয়ে গেল, কেন্দ্রের কাছে তার ব্যাখ্যা চেয়েছে কোর্ট। এর আগে ২৫০ টাকা করে প্রথম ডোজ দেওয়া হয়েছে দেশ জুড়ে। দুটি ডোজের দাম ৫০০ টাকা। খোলা বাজারে চলে আসায় সেই দামই আকাশ ছুঁয়েছে। অর্থাৎ বেসরকারি ক্ষেত্রে আপনি এখন ভ্যাকসিন নিতে গেলে আপনাকে শুধু ডোজের দামই নয়, দিতে হবে ইঞ্জেকশন দেওয়ার খরচও। সব মিলিয়ে যা দাঁড়াবে ২০০০ টাকার ওপরে। এদিকে সরকারি ক্ষেত্রে গোটা দেশেই ভ্যাকসিনের হাহাকার। বাংলায় অনেক জায়গাতেই ভ্যাকসিনের জন্য ভোর থেকে লম্বা লাইন পড়ছে। বেশ কিছু পুরো ক্লিনিক আর জেলা হাসপাতালে ভ্যাকসিন অমিল। অনেককেই ভ্যাকসিন নিতে গিয়ে বিফল মনোরথ হয়ে ফিরে আসতে হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় উদ্বেগে প্রশাসন। এর ওপর ২রা মে থেকে শুরু হবে ১৮ বছরের ওপরে সবার জন্য ভ্যাকসিন। কোউইন অ্যাপের মাধ্যমে তারা আবেদন করতে পারবেন। কবে তারা দীর্ঘ লাইন পেরিয়ে ভ্যাকসিন পাবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। করোনা মোকাবিলায় কেন্দ্র কি পদক্ষেপ নিচ্ছে তা খতিয়ে দেখতে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রের কাছে জানতে চেয়েছে, টিকার দাম নির্ধারণ কিভাবে করা হলো সে কথা হলফনামা দিয়ে জানাতে হবে। একই সঙ্গে তারা জানিয়েছে, ১লা মের পর ১৮ থেকে ৪৪ বছর বয়স পর্যন্ত যাদের টিকাকরণ করা হবে তাদের ক্ষেত্রে কেন্দ্র কিভাবে ব্যবস্থা নিয়েছে তাও বিস্তারিত জানাতে হবে। আকাশ বার্তা। দিল্লি যেন এখন মৃত্যুপুরী। করোনা কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। দেহ সৎকারের জন্য শ্মশানে এখন দীর্ঘ লাইন। একের পর এক মৃত্যু। কোভিড আক্রান্ত মৃতদেহ এসে জড়ো হচ্ছে দিল্লির সীমাপুরী শ্মশানে। কাঠ দিয়ে সাজানো চিতা পাশাপাশি রাখা, পরপর চিতায় শুধুই আগুন।
পুড়ে যাওয়া শবদেহের পাশে শুধুই কান্নার শব্দ, কান্না, শুধুই কান্না, আর সরকারের বিরুদ্ধে বিষোদ্গার। किस बात के ये वोट लेता है मोदी? दुनिया को मारने के लिए वोट ले रहा है। सारे देश बर्बाद कर दिया, सबके घर में चिताएं जला दी इसने। पूरे दिल्ली में घूम लिए उसको ले लेके, उसको बेड नहीं मिला, ऑक्सीजन नहीं मिली। कौन जिम्मेवार है इसका? ভাইয়ের মৃত্যুতে দিদি আজ অসহায়। ভাইপোদের কিভাবে বড় করবে সে? অভিযোগ, মোদী সরকার শুধু ভোট চায়। দিল্লিতে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 348 জনের, যাদের অনেকের মৃত্যু হয়েছে নিজের বাড়িতে। সেই করোনা রোগীর কোনো রেকর্ড নেই সরকারের কাছে। এমন সংখ্যা বাড়তে বাড়তে 1150 ছুঁয়েছে। সরকার নয়, শহীদ ভগৎ সিং সেবা দল নামের এক স্বেচ্ছাসেবক সংস্থা জীবন বাজি রেখে মৃতদেহ সৎকারের কাজ করছে। দিল্লিতে কোভিড শয্যার অভাব, রাজধানীতে অক্সিজেনের অভাব। 5 ঘন্টার মধ্যেই নিজের বাবা এবং কাকার মৃত্যু দেখল এক যুবক। সেও এসে দাঁড়িয়েছে অসংখ্য চিতার মাঝখানে। 5 घंटे के अंदर दोनों भाई मतलब निकल गए मेरे पापा भी और मेरे ताऊजी भी दोनों। कल मैं पापा को 7 घंटे ट्रीटमेंट के लिए घुमाता रहा। চিতায় শুধু আগুন জ্বলছে না, জ্বলছে প্রিয় মানুষগুলো। পুড়ে খাক হচ্ছে প্রিয় হৃদয়গুলো। পুড়তে বাকি থাকলো শুধু আতঙ্ক, জানিয়ে ফিরতে হচ্ছে সবাইকে। আকাশ বার্তা। হাঁপ ছাড়ার মতো পরিস্থিতি যে কবে আসবে তা কে জানে। তবে এর মাঝে সামান্য হলেও আসার খবর। দেশে দৈনিক সংক্রমণ সামান্য কমল। শেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3,23,000 মানুষ। তবে মৃতের সংখ্যা রয়েছে আগের জায়গাতেই। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা কমল, যার ইতিবাচক প্রভাব পড়েছে দেশের সার্বিক করোনা পরিস্থিতির উপর। টানা 4 দিন পর দেশে দৈনিক সংক্রমণ খানিকটা হলেও কমে হয়েছে 3,23,144। মৃত্যু হয়েছে 2,771 জনের। সংক্রমণ সামান্য কমলেও চিকিৎসকরা কিন্তু এখনই আশার কথা শোনাতে রাজি নন। এর আগেও বেশ কয়েকবার সামান্য পিছু হটার লক্ষণ দেখিয়েও বড়সড় লাফ দিয়েছিল করোনা। তবে অনেকেই বলছেন কড়াকড়ির সুফল খানিকটা হলেও মিলেছে মহারাষ্ট্রে, যেখানে তাদের দৈনিক সংক্রমণ 65,000-এর উপরে ঘোরাফেরা করছিল। সেখানে শেষ 24 ঘন্টায় সেই মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন 48,700 জন। এরপরেই উত্তরপ্রদেশ 33,500-এর বেশি। পশ্চিমবঙ্গের শেষ 24 ঘন্টায় আক্রান্ত প্রায় 16,000, মৃত্যু হয়েছে 68 জনের। দেশে হাসপাতালে বেডের অভাব, অক্সিজেনের সংকট মেটেনি এখনো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানমের কথায় ভারতের অবস্থা হৃদয় বিদারক বললেও কম হয়ে যায়। এর মধ্যেই চলছে টিকাকরণ। শেষ হিসেব অনুযায়ী দেশে এখনো পর্যন্ত টিকা পেয়েছেন প্রায় 14.5 কোটি মানুষ। আকাশ বার্তা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দীর্ঘ 45 মিনিট ফোনে কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কোভিড পরিস্থিতির মোকাবিলায় ভারতের পাশে থাকার আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট। দেশে কোভিড পরিস্থিতি ভয়াবহ জায়গায় পৌঁছেছে। এই অবস্থায় ভারতের পাশে থাকার বার্তা দিল আমেরিকা। বর্তমান সময় থেকে ভারত যাতে দ্রুত নিস্তার পায়, তার জন্য যা প্রয়োজন তা দিয়ে সাহায্য করবে মার্কিন প্রশাসন। দেশের পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থায় যাচ্ছে বলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাইডেন জানান, আমেরিকার দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিল ভারত, এখন ভারতের দুঃসময়ে পাশে থাকবে তারা। শুধু সংক্রমণ বৃদ্ধি নয়, অক্সিজেনের অভাবে মরতে হচ্ছে একের পর এক কোভিড আক্রান্ত রোগীকে। এই অবস্থার উন্নতি ঘটাতে সবার আগে প্রয়োজন অক্সিজেন। আর সেই ব্যাপারে মোদীকে আশ্বাস দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। 10 লিটার ও 45 লিটার অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন জেনারেটর, অক্সিজেন তৈরির প্ল্যান্ট, রেমডিসিভিরের মতো প্রয়োজনীয় জীবনদায়ী জিনিসগুলো দিয়ে সাহায্য করতে চায় আমেরিকা। মার্কিন সেনারা যেভাবে ফিল্ড অক্সিজেন তৈরি করে, সেভাবেই দ্রুত অক্সিজেন তৈরি করা যাবে তাদের সরঞ্জামগুলো দিয়ে। এই অক্সিজেন প্রতিদিন 50 থেকে 100 রোগীর শয্যায় পৌঁছে যাবে, যা আরও বাড়ানো যেতে পারে। মোদি বাইডেনের 45 মিনিটের কথোপকথনে কোভিড পরিস্থিতি নিয়েই আলোচনা হয়। আর এরপরই পাশে দাঁড়ানোর আশ্বাস দেন 78 বছর বয়সী প্রেসিডেন্ট। আকাশ বার্তা। রাজ্য জুড়ে টিকাকরণের কাজ গতি পাচ্ছে ঠিকই, তবে কোভিড টেস্ট কমছে। উপসর্গ নিয়ে যারা সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে আসছেন, তাদের ভোগান্তির এক শেষ হতে হচ্ছে। অনেক ক্লিনিকে আরটিপিসিআর টেস্ট বন্ধ হয়ে গেছে, ফলে উপসর্গ থাকলেও পরীক্ষা না হওয়ায় চিহ্নিতকরণের কাজে ব্যাঘাত ঘটছে। ভ্যাকসিন নিয়ে গোলমাল চরমে পৌঁছলো পূর্ব পুটিয়ারিতে। আজ ভ্যাকসিন নিতে ভোর 5টা থেকে লাইন পড়ে 114 নম্বর ওয়ার্ডের জীবনানন্দ সভাগৃহের সামনে। কিন্তু অনেকেই ভ্যাকসিন পাননি বলে অভিযোগ, তা নিয়ে বিক্ষোভ দেখান তারা। এদিকে কলকাতার পুরো ক্লিনিকগুলিতে ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ায় অনেক জায়গাতেই আরটিপিসিআর টেস্ট হচ্ছে না।
কোভিড উপসর্গ নিয়ে যারা আসছেন তাদের বিফল মনোরথ হয়ে ফিরে যেতে হচ্ছে। এমনকি কোভিড সুনামির চেহারা নেওয়ায় বহু বেসরকারি সংস্থাও বাড়িতে গিয়ে RT-PCR টেস্ট করা বন্ধ করে দিয়েছে। মুহূর্তে কিট পাচ্ছি না, এটাও একটা প্রবলেম। আর রিপোর্টও ঠিক টাইমলি দিতে পারছি না, ল্যাবগুলো দিতে পারছে না, যার জন্য আমরাও দিতে পারছি না। হসপিটালে ভর্তি হতে হবে, তো সেই জন্য ডাক্তারবাবু বললেন যে মানে হসপিটাল থেকে মানে আইরিশ থেকে যে একটা করোনা টেস্ট করলে সেই রিপোর্ট নেগেটিভ থাকলেই ওনারা ভর্তি নেবেন। এখানে এসে বললেন এখন তো ওনারা বুকিং নিচ্ছেন না, 29 তারিখ থেকে নেবেন, কিট অ্যাভেলেবেল নেই, যদি অ্যাভেলেবেল হয় তাহলে ওনারা 29 তারিখে 3টের সময় ফোন করতে বললেন, যদি অ্যাভেলেবেল হয় তাহলে বুকিং নেবেন। পুরো ক্লিনিকগুলির বক্তব্য স্থান সংকুলান হচ্ছে না বলে শুধুমাত্র টিকাকরণের কাজ চলছে এখন। RT-PCR টেস্ট আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে, কিন্তু উপসর্গ নিয়ে যারা আসছেন তারা আক্রান্ত কিনা তা বোঝা যাচ্ছে না। আকাশ বার্তা। টাকার বিনিময়ে করোনা আক্রান্তের মৃতদেহ সৎকারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বর্ধমানে। শহরের বেশ কয়েকটা বেসরকারি হাসপাতালে এই চক্র চলছে বলে অভিযোগ। গণধোলাই দেওয়া হয় কুকর্মের পাণ্ডাদের। তদন্তে নেমেছে পুলিশ। গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গের করোনা আক্রান্তের সংখ্যা। মোটা টাকার বিনিময়ে করোনায় আক্রান্ত মৃতদেহ দাহ করার ঘটনার হদিশ মিলল বর্ধমানে। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ যেখানে আতঙ্কে দিন কাটাচ্ছে, সেখানে একদল অসাধু চক্র মৃতের পরিবারের কাছ থেকে মোটা টাকা নিচ্ছে বলেই অভিযোগ স্থানীয়দের। বর্ধমান শহরে বেশ কিছু বেসরকারি হাসপাতালে এরকম দালাল চক্রের হদিশ মিলেছে, যারা রাতের অন্ধকারে কোভিডে বডি সহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে নির্মল ঝিল শ্মশানে সৎকার চালাতো বলে জানা যাচ্ছে। ঘটনা প্রকাশ্যে আসতেই শ্মশান চত্বরে এলাকার লোকজন হাতে নাতে ধরে ফেলে ওই দালাল চক্রীদের। চলে গণধোলাই। আমাদের এখানে একটা কোভিড মরা এসছে, তার থেকে একটা দালাল এসছে যে প্রতি মরাতে 30 থেকে 25,000 টাকা খায়। এর মধ্যে অনেক জনের হাত আছে, এর মধ্যে ডোম খায়, বামুন মশাই খায়, আর যারা পুরায় তারা সবাই খায়। গাইডলাইন অনুযায়ী করোনায় আক্রান্ত দেহ ধর্মীয় নিয়ম ছাড়াই দাহ করা হয়, কিন্তু প্রশাসনের চোখের আড়ালে দিনের পর দিন অসাধু কারবার চালিয়ে গেছে চক্রীরা। ঘটনার খবর পেয়ে নড়ে চড়ে বসে প্রশাসন। ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। আকাশ বার্তা। করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে যাওয়ায় গুজব ছড়ালো মিঠুন চক্রবর্তীকে নিয়ে। ফিল্মফেয়ারের তরফ থেকে করা টুইট ঘিরেই চাঞ্চল্য ছড়ায়। যদিও পরিবারের তরফ থেকে বলা হয়েছে মিঠুন করোনায় আক্রান্ত হননি। গতকালও শেষ বেলার প্রচারে ছিলেন বীরভূমে, তবে জমায়েতের অধিকাংশের মুখে মাস্ক না থাকায় মঞ্চে না উঠেই কলকাতা ফিরে এসেছিলেন বিজেপির তারকা ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তী। আজ হঠাৎই ফিল্মফেয়ারের করা এক টুইটে জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা। গত কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতা থাকায় নিমেষে মিঠুনের কোভিড আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে আমজনতার মধ্যে। উদ্বিগ্ন মানুষজন খোঁজ খবর নিতে শুরু করেন। মিঠুনের বয়সের কথা ভেবে আতঙ্ক ছড়ায় অনুরাগী মহলে। এরপরই অভিনেতার পরিবারের তরফে জানানো হয় কোভিড আক্রান্ত হননি মিঠুন, তিনি সম্পূর্ণ সুস্থই আছেন। পরে ফিল্মফেয়ারের তরফেও পাল্টা টুইট করে অভিনেতার অসুস্থ হওয়ার খবর ভুল ছিল বলে জানানো হয়। কয়েকদিন আগেই মিঠুনের মালদার জনসভা ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। কোভিড পরিস্থিতিতেও মিঠুনকে দেখতে হাজার হাজার লোকের জমায়েত হয়েছিল বৈষ্ণবনগরের সভায়, যাদের অধিকাংশের মুখেই ছিল না মাস্ক। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানায় তৃণমূল। সেই কারণেই গতকালের বোলপুরের সভায় মঞ্চে ওঠেননি মিঠুন চক্রবর্তী। ব্যারিকেডের সামনে থেকে জনতার উদ্দেশ্যে দু চার কথা বলেই কলকাতার পথ ধরেন অভিনেতা। আকাশ বার্তা। করোনার ছায়া এবার ইডি এবং সিবিআই দপ্তরে। কলকাতার দুই সংস্থা 30 জন আক্রান্ত। এই অবস্থায় তাদের দফতরে হাজিরা এবং জেরা আগামী 10 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত রাজ্যের ইডি এবং সিবিআই দপ্তরে 34 জন আধিকারিক। সংক্রমণ এড়াতে আগামী 10 দিন হাজিরা এবং জেরার কাজ বন্ধ করল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কলকাতা দপ্তর। কলকাতা সিবিআই অফিসে 4 জন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে 30 জন আধিকারিক এই মুহূর্তে করোনা আক্রান্ত। রাজ্যের অতিমারী পরিস্থিতির দিকে নজর রেখেই তাই দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থার সিদ্ধান্ত, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো সাক্ষীকে নতুন করে হাজিরার নোটিশ দেওয়া হবে না। এমনকি ইতিমধ্যে যাদের নোটিশ দেওয়া হয়েছে তাদেরকেও আপাতত সিবিআই এবং ইডির দপ্তরে আসতে হবে না বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কয়লা বা গরু পাচারের মামলায় ব্যস্ত সিবিআই এর তদন্তকারীরা। এই মামলায় গত কয়েকদিন ধরে যাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল তাদের আপাতত হাজিরা দিতে হবে না বলে তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে। তবে জেরা আপাতত বন্ধ থাকলেও তদন্তের গতিতে এর কোনো প্রভাব পড়বে না বলে এই দুই সংস্থার তরফে জানানো হয়েছে। সল্টলেকে সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেসে এই দুই দপ্তরের অফিসে আপাতত 50% কর্মী নিয়ে কাজ চলছে, কিন্তু কোনো ঝুঁকি নিতে নারাজ কেন্দ্রের এই দুই তদন্তকারী সংস্থা। আকাশ বার্তা।
আয়কর দপ্তরের পর সিবিআই তলব। গরু পাচার কাণ্ডের নাম জড়ানোয় আজ নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। তবে শরীর অসুস্থতার কারণ দেখিয়ে আপাতত হাজিরা থেকে অব্যাহতি চেয়েছেন অনুব্রত। এদিকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে আজ বিকেল 5টা থেকে 30 তারিখ পর্যন্ত তাকে নজরবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দোরগোড়ায় কাল বাদে পরশু শেষ দফার ভোট বীরভূমে। এদিকে বিতর্ক পিছু ছাড়ছে না বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। এবার তাকে তলব করল সিবিআই। গরু পাচার কাণ্ডে নাম জড়ানোয় অনুব্রত তার এক সঙ্গীকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 27শে এপ্রিল অর্থাৎ আজ তাকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল। তবে চিঠি দিয়ে বীরভূমের দাপুটে নেতা জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ, তার কিডনির সমস্যা রয়েছে। করোনার এমন ভয়ঙ্কর সংক্রমণের আবহে এই মুহূর্তে তার পক্ষে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। সূত্রে খবর, চিঠিতে 2 সপ্তাহ সময় চেয়ে আর্জি জানিয়েছেন অনুব্রত। ঘটনাচক্রে সিবিআই এর ডাক আসার পর সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ওকে বলেছি একদম যাবি না, 29শে এপ্রিল ওদের ওখানে ভোট প্রক্রিয়া মিটলে তারপর যাবি। এদিকে কিছুদিন আগেই বেনামি সম্পত্তির অভিযোগে অনুব্রত মণ্ডলকে তলব করে আয়কর দপ্তর। অনুব্রত তার 4 আত্মীয়ের নামে প্রচুর বেনামি সম্পত্তি আছে বলে মাসখানেক আগে অভিযোগ জমা পড়ে আয়কর দপ্তরে। তার ভিত্তিতেই নোটিশ পাঠানো হয় তাকে। এবার গরু পাচার কাণ্ডে সিবিআই তলব। এরই মধ্যে ভোটের মুখে আবার অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। আজ বিকেল 5টা থেকে 30শে এপ্রিল পর্যন্ত তাকে নজরবন্দি করার নির্দেশ দেওয়া হয়। আকাশ বার্তা। করোনার কারণে টি-20 বিশ্বকাপ সরতে পারে ভারত থেকে। ভাবা হচ্ছে আরব আমির শাহীর নাম। করোনার কারণে টি-20 বিশ্বকাপ সরতে পারে ভারত থেকে। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ এবার হওয়ার কথা ভারতে, কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতি চিন্তায় রাখলো আইসিসিকে। আগামী অক্টোবর মাসেই ভারতের 9টা জায়গায় টি-20 বিশ্বকাপ হবে, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ যা প্রায় সুনামিতে পরিণত হয়েছে, তাতে কার্যত দিশেহারা ভারত। এই অবস্থায় মাত্র 6 মাস বাকি ওয়ার্ল্ড কাপের, তাই ভারত থেকে সরে আরব আমিরশাহিতে সরতে পারে টি-20 বিশ্বকাপ। গত বছরও অস্ট্রেলিয়া কোভিডের কারণে অনুষ্ঠিত হতে পারেনি টি-20 এই সেরা মঞ্চের খেলা। তাই এবছর তাতে কোনো রকম যাতে বিঘ্ন না ঘটতে পারে, সেই কারণে খেলার স্থান বদল করতে পারে আইসিসি। এখনো পর্যন্ত আইপিএল এর খেলা হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনাও করেছে একদল। তাই বিশ্বকাপ নিয়ে কোনো রকম সমালোচনার মুখে যাতে পড়তে না হয়, তাই আগে ভাগেই ব্যবস্থা নিতে পারে আইসিসি। তাই ভেন্যু সরানোর চিন্তাভাবনা শুরু করে দিয়েছে তারা। আকাশ বার্তা। করোনায় বেসামাল স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কলকাতার সফল হলো অঙ্গদানের কাজ। ব্রেন ডেথ হওয়া এক ব্যক্তির লিভার, কিডনি, হৃদযন্ত্র, ত্বক গেল শহরের বেশ কয়েকটা হাসপাতালে, এমনকি সুদূর গুরগাঁওয়ে। গ্রিন করিডোর করে অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছে দেওয়া হলো মুমূর্ষু রোগীদের কাছে। করোনায় ত্রস্ত গোটা দেশ। বেড, সরঞ্জাম, অক্সিজেনের সমস্যায় বেসামাল হাসপাতালগুলি। পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বলে জানিয়েছে একাধিক হাসপাতাল। কারণ একসঙ্গে এত রোগীর চিকিৎসা আগে কোনোদিন করতে হয়নি। ফলে হাসপাতালগুলোর সীমিত পরিষেবা যথেষ্ট নয়। করোনা পরিস্থিতিতেও শহর কলকাতায় সফল হলো অঙ্গদানের কাজ। এবি ব্লাড গ্রুপের 64 বছরের এক ব্যক্তির ব্রেন ডেথ হয়। ডাক্তার জানিয়ে দেন, শরীরে প্রাণ ভিত্তিক করলেও বাঁচানো সম্ভব নয়। তখনই পরিবার সিদ্ধান্ত নেয়, এই দুঃসময়ে যদি কারোর এই জীবনদায়ী অঙ্গে প্রয়োজন হয়, সিদ্ধান্ত হয় অঙ্গদানের। জানা গেছে ওই ব্যক্তির লিভার গেছে গুরগাঁওতে, একটি কিডনি গেছে কমান্ড হাসপাতালে, অন্য কিডনি গেছে মুকুন্দপুরের আরএন ট্যাগর হাসপাতালে, হৃদযন্ত্র যাচ্ছে হাওড়ায়। ওই ব্যক্তির ত্বক যাচ্ছে কলকাতার পিজি হাসপাতালে। যারা অঙ্গ পেয়েছেন তাদের অস্ত্রোপচার হয়েছে বলে জানা গেছে। গ্রিন করিডোর করেই প্রত্যেক জায়গায় পৌঁছে যাচ্ছে মরণোত্তর অঙ্গ। আকাশ বার্তা। এখন একটা বিরতির পর আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।